সতী কাকে বলে? সতী রমণী, যে কিনা নিজের পছন্দের পুরুষটিকে একান্তভাবে আগলে রাখতে জানে নিজের কাছে, কোনো বাধা বিপত্তি আসতে দেয় না তার উপর। আর যদি বাধা বিপত্তি হয় অত্যন্ত প্রবল, যাকে খণ্ডন করবার ক্ষমতা তার নিজেরও থাকে না, তখন বিপদের মুখে নিজের প্রিয় মানুষটির সাথে ঝাঁপিয়ে পড়তে দ্বিতীয়বার ভাবে না সেই রমণী। আসুন আজ শোনা যাক এমনই একটি মেয়ের গল্প। নমস্কার বন্ধুরা, আমি পরিণীতা। আজকের গল্প সাহিত্যিক শ্রী শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের একটি গল্প সতী। আপনাদের বোঝার সুবিধার্থে ভাষাটিকে একটু সহজ করে নেওয়া হয়েছে। আর কোনো নির্দিষ্ট জাতিকে টার্গেট করা এই ভিডিওর একেবারেই উদ্দেশ্য নয়। লেখকের মতামত শিরোধার্য। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন তো? কি এখনও করেননি? ঝটপট করে দিন। আর গল্পটি ভালো লাগলে লাইক করে দিতে ভুলবেন না। বন্ধুবান্ধবদের সাথে অবশ্যই শেয়ার করবেন। তাহলে শুরু করা যাক আজকের গল্প। লোকটি হাত দেখতে জানে, ঠিকুজি কুষ্টি গণনা করতে জানে এবং গল্পও বলতে পারে। পেশা কিন্তু বিমার দালালি। বয়স আন্দাজ 45, গম্ভীর মোটা এবং ধড়িবাজ। এই জাতীয় লোককে আমি সবসময় এড়িয়ে চলি, কিন্তু কেমন করে যেন জানি না তার খপ্পরে পড়ে গিয়েছিলাম। 10,000 টাকা জীবন বিমা করে ভবিষ্যতের পায়ে বর্তমানকে বন্ধক রেখে চোখে সর্ষে ফুল দেখছিলাম। কিন্তু সে যাক, নিজের দুঃখের কথা এখানে বলছি না। লোকটি তার জীবনের একটি অভিজ্ঞতার যে কাহিনী শুনিয়েছিল তাই লিপিবদ্ধ করছি। বিমা দালালে সত্যবাদীদের সম্বন্ধে কোনো মতামত প্রকাশ করতে চাই না। তারা হয়তো অহরহ সত্য কথাই বলে থাকেন, কিন্তু এই কাহিনীর সত্যাসত্য বিষয়ে দায়িত্ব গ্রহণ করতেও আমি অক্ষম। যেমন শুনেছিলাম তেমনই লিখছি। আমি তখন বোম্বাই প্রবাসী। দ্বিতীয় মহাযুদ্ধের আরম্ভের দিকে চাকরি ছেড়ে দিয়ে বসে আছি। সে কোনোদিন সকালে কোনোদিন বিকালে আমার বাসায় আসতো। আমার হাত দেখে এমন উজ্জ্বল ভবিষ্যতের চিত্র এঁকেছিল যে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। লোকটির গল্প বলবার ভঙ্গি নাটুকে নয়, বরঞ্চ তার বিপরীতই। সামান্য সূত্র ধরে সে গল্প আরম্ভ করত, ধীর মন্থর কণ্ঠে বলে যেত। সে যে গল্প বলছে তা প্রথমে ধরাই যেত না। তারপর কখন অলক্ষিতে গল্প জমে উঠত, আফিমের নেশার মতো ধীরে ধীরে মনকে গ্রাস করে ফেলত। একদিন সন্ধ্যার পর সে এসে জুটেছিল। সেদিন আর কেউ আসেনি। আমি আরাম কেদারায় লম্বা হয়ে গড়গড়া টানছিলাম। সে একটা বেতের চেয়ারে বসে দীর্ঘ সিগার ধরিয়েছিল। বাইরে রিমঝিম বৃষ্টি চলছে। বোম্বাই বৃষ্টি বজ্রহীন, বিদ্যুৎহীন, উদ্বেগহীন বৃষ্টি। এ বৃষ্টিতে শুধু বাইরের অঙ্গ নয়, মনও ভিজে ভারী হয়ে ওঠে। সে সন্তর্পণে অ্যাস্ট্রেতে সিগারের ছাই ঝেড়ে রাখতে রাখতে বলল, আজকাল সতী সাবিত্রী খুব বেশি দেখা যায় না বটে, কিন্তু সতীসাধ্যী মেয়ে একেবারে নেই এ কথা বলা চলে না। কথাটা সম্পূর্ণ অপ্রাসঙ্গিক, কোনো পূর্ব সংযোগ নেই। আমি ভ্রু বাঁকিয়ে প্রশ্ন করলাম, তাই নাকি? হঠাৎ এ কথা কেন? সে সিগার দাঁতে চেপে 2-3টা মৃদু টান দিল। বলল, বৃষ্টি দেখে মনে পড়ে গেল, গত বছর গ্রীষ্মের শেষে আমি গুজরাটে গিয়েছিলাম। একেবারে গুজরাটের অন্দরমহলে। সেখানে একটা ব্যাপার দেখলাম। কি, সতীদাহ? ওদিকে এখনো মাঝে মাঝে হয় শুনেছি। না না, সতীদাহ নয়। একটু কেশে গলাটা পরিষ্কার করে সে বলতে আরম্ভ করল, কাকুভাই দেশাই আমার বন্ধু। এক কোম্পানিতে কাজ করি। গুজরাটে কয়েকটা তহসিল নিয়ে তার এলাকা, সেখানেই থাকে। মাঝে মাঝে বোম্বাইয়ের হেড অফিসে আসে। কত বছর কাকুভাই হেড অফিসে এসেছে। আমাকে বলল, চলো না গুজরাট বেরিয়ে আসবে, আমার অফিসে অনেক কাজ জমে গেছে, তোমাকে পেলে সামলে নিতে পারবো। কর্তার অনুমতি নিয়ে দুজনে বেরিয়ে পড়লাম। আমি সুরাট আহমেদাবাদে অনেকবার গেছি বটে, কিন্তু অজ গুজরাতে কখনো ঢুকিনি। দেশটা দেখবার ইচ্ছা ছিল। ভারতবর্ষে যত জাত আছে তার মধ্যে গুজরাতিরাই বোধহয় সবচেয়ে বড় মানুষ। টাকা
টাকা রোজগারের এত ধান্দা মারোয়ারিরাও জানে না। ভাবলাম দেখে আসি কোন গোলার চাল খেয়ে ওদের এত বিষয় বুদ্ধি। সারা গুজরাতে বোধহয় 200-400 রাজ্য আছে, খুদে খুদে রাজ্য, খুদে রাজা, খুদে রাজধানী। শহরগুলির জীর্ণ অবস্থা, সরু সরু গলি, বাড়িগুলো গলে খসে পড়েছে। মৌচাকের মধু নিংড়ে নিয়ে শুকনো ভাঙা মৌচাকটা যেন কে ফেলে দিয়েছে। আসল গুজরাতের এই চেহারা। বেশ বোঝা যায় গুজরাতিদের ঘরে কিচ্ছু নেই। মারোয়ারিদের মতো ঘর থেকে বেরিয়ে ওরা মধু সঞ্চয় করে। যে জাতের ঘরে খাবার আছে তারা বাইরে যায় না, বাঙালির মতো ঘরের মাটি কামড়ে পড়ে থাকে। মধু সঞ্চয় করতে তারা পারে না। সে যা হোক, আমরা তো গিয়ে পৌঁছলুম। শ্রীহীন শহর, দেখবার কিছুই নেই। তার উপর পচা গরম, আকাশে মেঘ ঘোরাঘুরি করছে। 2-4 দিনের মধ্যেই বৃষ্টি নামবে। তার আগে গ্রীষ্ম ঋতু অন্তিম কামড় দিয়ে যাচ্ছে। কাকু ভাইয়ের বাসাতেই আছি। তার ঘরে বউ আর 2টি মেয়ে। মহাত্মাজির কল্যাণে গুজরাতি মেয়েরা পর্দা থেকে মুক্তি পেয়েছে, কিন্তু তাদের মন এখনো রান্নাঘরের চৌকাঠ পার হতে পারেনি। বড় বেশি সংসারী গুজরাতি মেয়েরা সংসার নিয়েই আছে। নিজেরা রাঁধে, জল তোলে, কাপড় কাচে, বাজার করে। খাওয়া দাওয়ার ব্যাপার অত্যন্ত সংক্ষিপ্ত। মাছ মাংসের পাট নেই, তবে খুব দুধ খায়, কথায় কথায় দুধ খায়। বাড়িতে কেউ এলে তাকে চায়ের বদলে দুধ দেয়। কাকু ভাইয়ের বউ সুশীলাবেন ভারী শান্ত প্রকৃতির মহিলা। আমাকে যথেষ্ট আদর যত্ন করলেন। তবু মনে হলো তিনি যদি একটু কম সংসারী হতেন তাহলে বোধহয় ভালো হতো। কিন্তু কি করবেন উনি, গুজরাতি জাতের ধাতই ওই। চড়ুই পাখি যেমন বেশি উঁচুতে উঠতে পারে না, ওদের মন তেমনি মাটি থেকে বেশি উঁচুতে ওঠে না। তাই বলে কি ব্যতিক্রম নেই? আছে বই কি। মহাত্মাজি তো মস্ত একটা ব্যতিক্রম, কিন্তু এরকম ব্যতিক্রম বড় বেশি চোখে পড়ে না। আদর্শ নিয়ে ওদের বেশি মাথা ব্যথা নেই। তাই বোধহয় মাঝে মাঝে ওদের মধ্যে বিরাট আদর্শবাদী মানুষ জন্মগ্রহণ করে জাতটাকে বাঁচিয়ে রেখেছেন। 3-4 দিন কেটে গেল। কাকু ভাই আমাকে তার অফিসে নিয়ে যায়। সেখানে তার কাজকর্মে তাকে সাহায্য করি, অফিসের কাজকর্ম এগিয়ে দিই। অনেক লোক আসে অফিসে। বিমা কোম্পানির অফিস আড্ডা দেবার জায়গা। কেউ আড্ডা দিতে আসে, কেউ বিমা সম্বন্ধে খোঁজ খবর নিতে আসে। সাব এজেন্টেরা কেসও নিয়ে আসে। কাকু ভাইয়ের মুখে তারা যখন শোনে আমি হাত দেখতে জানি, সবাই আমাকে ঘিরে ধরে। সকলের মুখে একই প্রশ্ন, কবে আমার টাকা হবে। একদিন বিকালবেলা কাকু ভাই বলল, চলো তোমাকে বেরিয়ে নিয়ে আসি, শহরটা তো একবার দেখলেও না। বললাম, কি আছে তোমার শহরে? সে বলল, কিছুই না, তবে নদীর ধারটা মন্দ নয়, চলো সেই দিকেই যাওয়া যাক। দুজনে বেরুলাম। আকাশে মেঘ বড় বেশি গাঢ় হয়েছে, বাতাস নেই। ঘরে বসে বসে দম বন্ধ হয়ে আসে। তার চেয়ে বাইরেই ভালো। বোধহয় আজ রাত্রেই বর্ষা নামবে। গলির পর গলি পার হয়ে নদীর দিকে চলেছি। এক সময় কাকু ভাই বলল, চলো চম্পক ভাইকে একবার দেখে যাই, অনেকদিন খোঁজ পাইনি, কাছেই তার বাড়ি। আর একটা গলিতে ঢুকলাম। চম্পক ভাইকে? কাকু ভাই বলল, চম্পক ভাই পাটেল আমার পরিচিত এক ছোকরা, সাব এজেন্টের কাজ করত। ওই মাঝে মাঝে 2-1টা কেস আনতো। বড় গরিব, কয়েক মাস হলো টিবি ধরেছে। গলিটা সরু হয়ে যেখানে পাশাপাশি দুজন হাঁটার অযোগ্য হয়ে পড়েছে, সেখানে একটা ছোট একতলা বাড়ি। বাড়ির গা থেকে খাবলা খাবলা প্লাস্টার উঠে গেছে।
বন্ধ দরজার রং মাছের আঁশের মতো ছেড়ে ছেড়ে আসছে। জরাজীর্ণ বাড়িটায় মানুষ আছে বলে মনে হয় না, যেন পোড়ো বাড়ি। কাকুভাই দরজায় ধাক্কা দিল। কিছুক্ষণ পরে একটি মেয়ে এসে দরজা খুলে দাঁড়ালো। কাকুভাই জিজ্ঞাসা করলো, চম্পক ভাই কেমন আছে রমাবেন? এক নজর দেখে মনে হয় মেয়েটি অপূর্ব সুন্দরী। তারপর বুঝতে পারা যায় অপূর্ব সুন্দরী নয়, অপূর্ব তার লাবণ্য। মুখে আর সারা গায়ে লাবণ্য ফেটে পড়ছে। বয়স আন্দাজ 26-27। রং ফর্সা, টানা টানা চোখ, ঠোঁট দুটি পাকা তেলা কচুর মতো টুকটুকে লাল, কিন্তু মুখে রুজ পাউডার নেই। গুজরাটি মেয়েরা শীতে সিঁদুর পরে না, তাই সধবা কি বিধবা কি কুমারী বোঝা যায় না। তবু বুঝতে কষ্ট হলো না যে রমাবেন চম্পক ভাইয়ের বউ। কাকু ভাইয়ের প্রশ্নের উত্তরে রমাবেন একটু ঘাড় নাড়ল। তার টানা টানা চোখের মধ্যে কি যেন রয়েছে, ঠিক ধরা যায় না। যেন তার মন ইহলোক ছাড়িয়ে অনেক দূর চলে গেছে, যেন সে পৃথিবীর মানুষ নয়। এটা তার স্বাভাবিক ভঙ্গি কিনা প্রথমবার তাকে দেখে বুঝতে পারলাম না। ঘরের ভিতর থেকে অবসন্ন কাশির আওয়াজ এলো। কাকুভাই বলল, এসেছি যখন চম্পক ভাইকে একবার দেখে যাই। রমাবেন একবার আমার মুখের পানে তাকালো, একবার কাকু ভাইয়ের পানে তাকালো, তারপর আস্তে আস্তে মাথা নাড়ল, অর্থাৎ না। কাকু ভাই তৎক্ষণাৎ বলল, আচ্ছা আচ্ছা থাক, আমার এই বন্ধুটি বোম্বাই থেকে এসেছেন, তাই কদিন খবর নিতে পারিনি, আমি কাল আবার আসব। রমাবেনের মুখে একটু হাসি ফুটে উঠল। তারপর চটা ওঠা দরজা আবার বন্ধ হয়ে গেল। ফিরে চললাম। যেতে যেতে কাকুভাই বলল, চম্পক ভাই বোধহয় বাঁচবে না। যদি না বাঁচে রমাবেনের কি হবে তাই ভাবছি। ওদের কারোর তিনকুলে কেউ নেই। চম্পক ভাইকে বলেছিলাম অন্তত 1000 টাকার একটা পলিসি নাও, তা শুনল না। রমাবেনের লাবণ্য ভরা মূর্তি আমার চোখের সামনে ভাসতে লাগলো। যার স্বামী টিভিতে মরছে তার এত লাবণ্য! কিরকম মেয়ে রমাবেন? মুমূর্ষ স্বামীর সেবা করে না? আরও কয়েকটা গলি ঘুঁজি পেরিয়ে নদীর ধারে গিয়ে পৌঁছলুম। মেঘলা আকাশ থমথম করছে। মেঘের আড়ালে সূর্যাস্ত হয়েছে কিনা ঠিক বোঝা যাচ্ছে না। নদী খুব চওড়া নয়, বড় জোর 50-60 গজ। তাও জল শুকিয়ে বালি আর পাথরের ঢেলা বেরিয়ে পড়েছে। খাদের মাঝখান দিয়ে জলের একটা সরু নালা বয়ে যাচ্ছে। দুধারে উঁচু পাথুরে পাড়। বর্ষা নামলে নিশ্চয়ই কানায় কানায় জল ভরে ওঠে। আমরা একটা পাথরের ওপরে পা ঝুলিয়ে বসলাম। এখানটা বেশ নিরিবিলি, নদীর ঘাট এখান থেকে বেশ খানিকটা দূরে। আমি সিগার ধরালাম, কাকুভাই সিগারেট বের করলো। গুমট ভেঙে পশ্চিম থেকে একটু ঠান্ডা হাওয়া দিতে আরম্ভ করেছে। সমস্ত দিনের আকাট গরমের পর ভারী মিষ্টি লাগলো। নদীর এপাশে শহর, ও পাশে জনবসতি নেই। ওদিক পাড়ের উপর এক সারি ছোট ছোট মন্দির রয়েছে, বোধহয় 20-25টা। সবগুলো এক মাপের, 6 ফুট কি 7 ফুট উঁচু। জিজ্ঞাসা করলাম, ওগুলো কিসের মন্দির? কাকু ভাই একবার সেদিকে তাকিয়ে কপালে হাত ঠেকালো। বলল, ওগুলো সতী মন্দির। সতী মন্দির? সে কাকে বলে? কেষ্ট বিষ্ণুর মন্দির, গণপতি মহালক্ষ্মীর মন্দির, জগন্নাথ মা কালীর মন্দির জানি, কিন্তু সতী মন্দিরের নাম কখনো শুনিনি। বললাম, সে কাকে বলে? কাকুভাই তখন গল্প ফেঁদে বসল। বলল, আজকের কথা নয়, প্রায় 1000 বছর ধরে চলে আসছে।
যখনই এই শহরে কোনো সতী নারীর মৃত্যু হয়েছে, তখনই শহরের লোকেরা তার স্মৃতি রক্ষার জন্য নদীর ধারে একটি করে মন্দির তৈরি করেছে। সব শুদ্ধ 24টি মন্দির আছে। শেষ মন্দিরটি তৈরি হয়েছিল 60-70 বছর আগে, তারপর আর হয়নি। প্রতি পূর্ণিমায় শহরের মেয়েরা মন্দিরে গিয়ে ফুল জল দিয়ে আসে, কামনা করে তারাও যেন সতী হতে পারে। মন্দিরগুলি আমাদের শহরের মস্ত গৌরব। আমি বললাম, ঠিক বুঝলাম না, তুমি বলছো 1000 বছরে মাত্র 24টি সতী পাওয়া গেছে, আর বাকি মেয়েরা কি সব অসতী ছিল? কে সতী কে অসতী তার বিচার হয় কি করে? কাকুভাই একটু চুপ করে থেকে বলল, গোড়ার দিকে কি হয়েছিল জানি না, কিন্তু গত 150-200 বছরে যা হয়েছে তা বলতে পারি। শহরের বুড়ো বুড়িদের মুখে শুনেছি এক অলৌকিক ব্যাপার হয়। যেদিন শহরে কোনো সতী নারীর মৃত্যু হয়, সেদিন সন্ধ্যার পর ওই মন্দিরগুলোতে হঠাৎ আলো জ্বলে ওঠে। তারপর প্রদীপ হাতে নিয়ে সতী নারীরা মন্দির থেকে বেরিয়ে আসেন। তাঁরা দল বেঁধে মন্দিরগুলোকে প্রদক্ষিণ করেন, তারপর আবার মন্দিরে অদৃশ্য হয়ে যান। শহরের লোকেরা তাই দেখে বুঝতে পারে। তখন তারা নতুন মন্দির তৈরি করে। অলৌকিক ব্যাপারে হঠাৎ বিশ্বাস হয় না, আবার সংস্কারের বিরুদ্ধে তর্ক করাও চলে না, তাতে বন্ধু বিচ্ছেদ হয়। আমি চুপ করে রইলাম। এতক্ষণে চারিদিক ঘোর ঘোর হয়ে এসেছে। বাতাসে একটা ভিজে ভিজে স্পর্শ, যেন কাছেই কোথাও বৃষ্টি আরম্ভ হয়েছে। পশ্চিম দিক থেকে কুয়াশার মতো একটা আবছায়া পর্দা এগিয়ে আসছে। কাকুভাই উঠে পড়ল, বলল, চলো ফেরা যাক। নিভে যাওয়া সিগারেটটা ফেলে দিয়ে আমিও উঠে দাঁড়ালাম। কুয়াশার পর্দা তখন ওপরের মন্দিরগুলোর উপর এসে পড়েছে, কিন্তু মন্দিরগুলো একেবারে ঢাকা পড়ে যায়নি। হঠাৎ এক অদ্ভুত ব্যাপার হলো। মন্দিরগুলোর মধ্যে দপ করে আলো জ্বলে উঠল, যেন কেউ সুইচ টিপে সবগুলো মন্দিরের আলো একসাথে জ্বালিয়ে দিলে। আমি হতভম্ব হয়ে তাকিয়ে রইলাম। আমার পাশে দাঁড়িয়ে কাকুভাইও দেখতে পেয়েছিল। সে দুহাত জোর করে বলতে লাগলো, জয় সতীমা, জয় সতীমা। তার গলা থরথর করে কাঁপছে। আমি ফিসফিস করে তাকে জিজ্ঞাসা করলাম, মন্দিরগুলোতে ইলেকট্রিক লাইট আছে নাকি? সে চাপা গলায় বলল, ইলেকট্রিক কোথায়? জয় সতীমা, কত পুণ্যে আমি এ দৃশ্য দেখলাম। জয় 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 সতীমা। ওদিকে আলো সারি নড়তে আরম্ভ করেছে। এত দূর থেকে স্পষ্ট মানুষের মূর্তি দেখতে পেলাম না, তবু মনে হলো একদল মেয়ে প্রদীপ হাতে নিয়ে মন্দির প্রদক্ষিণ শুরু করেছে। আলো সারি সাপের মতো মন্দির প্রদক্ষিণ করে ফিরে এলো। তারপর প্রদীপগুলো ক্রমশ নিস্তেজ হয়ে নিভে গেল। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি মুখে লাগছে। যাকে কুয়াশা মনে করেছিলাম তা আসলে বৃষ্টির সূত্রপাত। কাকুভাই তখনও তৎগতভাবে হাত জোর করে দাঁড়িয়ে আছে। আমি বললাম, চলো এবার ফেরা যাক। কাকুভাই চমকে উঠল, তারপর বলল, কোন সতীর দেহান্ত হয়েছে কে জানে, চলো শহরে খবর নিই। ফিরে চললাম। শহরের দোকানপাটে আলো জ্বলছে। গুঁড়ি গুঁড়ি বৃষ্টি বাতিগুলোকে ঘিরে রং লাফাচ্ছে। কিছুক্ষণ চলবার পর দেখলাম কোট প্যান্ট পরা একজন লোক হাতে ব্যাগ নিয়ে হনহন করে আসছে। কাকুভাইকে দেখে থমকে দাঁড়ালো, বলল, কে কাকুভাই? কাকুভাই বলল, হ্যাঁ, কি খবর ডাক্তার সামন্ত, কোথায় চলেছ? ডাক্তারকে চিনতে পারলাম, আমাদের কোম্পানির স্থানীয় ডাক্তার। সে বলল, শোনোনি চম্পকলাল মারা গেছে?
দুজনেই চমকে উঠলাম। কাকু ভাই বলে উঠল, মারা গেছে। এই ঘন্টাখানেক আগে তার বাড়িতে গিয়েছিলাম, তার বউ রমাবেন। ডাক্তার বলল, রমাবেনও নাকি মারা গেছে? আহ, হ্যাঁ, কিছুই বুঝতে পারছি না। আসবে তো, এসো। বলে ডাক্তার হনহন করে চলল। আমরা আচ্ছন্নের মতো তার পিছু পিছু চললাম। যাকে 1 ঘন্টা আগে সহজ সুস্থ মানুষ দেখেছি, যার অপরূপ লাবণ্য চোখের সামনে জ্বলজ্বল করছে, সে মরে গেছে। চম্পক ভাইকে দেখিনি, তার হয়তো মৃত্যু ঘনিয়ে এসেছিল। কিন্তু ডাক্তার চলতে চলতে বলল, চম্পকলালকে আমি আগেই দেখেছিলাম, সে 2-1 দিনের মধ্যে যাবে জানতাম। কিন্তু রমাবেনের স্বাস্থ্য তো ভালোই ছিল। কে জানে, হয়তো স্বামীর মৃত্যু শোক সহ্য করতে পারেনি, কিংবা হয়তো বিষ কিছু। চম্পক ভাইয়ের বাড়ির দরজা খোলা, সামনে কয়েকজন লোক জড়ো হয়েছে। আমরা ডাক্তারের পিছনে পিছনে ভিতরে গেলাম। একটি ঘরে আলো জ্বলছে, বিছানার উপর শুয়ে আছে কঙ্কালসার একটি মৃতদেহ, আর তার পাশে তার একটা হাত 2 হাতে বুকের উপর চেপে ধরে রমাবেন যেন ঘুমিয়ে পড়েছে। তার মুখে কোনো বিকৃতি নেই, যেন পরম নিশ্চিন্ত মনে স্বামীর পাশে শুয়ে ঘুমিয়ে পড়েছে। ডাক্তার দুজনকে পরীক্ষা করলো, তারপর মুখ তুলে বলল, দুজনেই মৃত। আমি আর কাকু ভাই আস্তে আস্তে ঘর থেকে বেরিয়ে এলাম। বাইরে অন্ধকারে তখনও কয়েকজন লোক দাঁড়িয়ে আছে। বৃষ্টির জোর বেড়েছে। আমরা ভিজতে ভিজতে বাসায় ফিরে চললাম। হঠাৎ কাকু ভাই আমার একটা হাত চেপে ধরে বলে উঠল, ভাই, সতী নারীরা কেন আজ প্রদীপ হাতে নিয়ে বেরিয়েছিলেন এখন বুঝতে পারলে? রমাবেনকে আমি 1000 বার দেখেছি, কিন্তু সে যে এত বড় সতী তা একবারও মনে হয়নি। রমাবেন বিষ খেয়েছিল কিনা আমরা জানতে পারিনি। ডাক্তার ডেথ সার্টিফিকেট দিয়েছেন। দুজনের দেহ এক চিতায় দাহ হয়েছিল। সতীত্ব বলতে ঠিক কি বোঝায় আমার চেয়ে আপনি ভালো জানেন। কায় মনোবাক্যে একটি পুরুষকে যে মেয়ে ভালোবাসে তাকেই আমরা সতী বলি। রমাবেন সম্বন্ধে আমি কিছুই জানি না, মাত্র 1 বা 2 মিনিটের জন্য তাকে দেখেছিলাম, কিন্তু সে যে মহাসতী ছিল তাতে আমার সন্দেহ নেই। স্বামীর হাত বুকে নিয়ে মহানিদ্রায় ডুবে যাওয়ার সে দৃশ্য যে দেখেছে, সেই বুঝেছে রমাবেনের মন কি ধাতুতে তৈরি ছিল। তাই বলছিলাম, আজকালের দিনেও সতী নারী একেবারে নেই এ কথা বলা চলে না। পুরুষ ও স্ত্রী একে অপরের পরিপূরক। দুজনের মধ্যে যদি ভালোবাসা তীব্র হয়, তবে দুজন দুজনকে ছাড়া বোধহয় চলতে পারে না। একা বেঁচে থাকা হয়তো হয়ে পড়ে অসম্ভব। তাই বোধহয় রমাবেন চম্পক ভাইয়ের সাথে পাড়ি দিল ঘুমের দেশে। কেমন লাগলো আজকের গল্প? ভালো লাগলে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, আর ভিডিওটিকে লাইক করে দিতে একদম ভুলবেন না। চ্যানেলটিকে তাহলে সাবস্ক্রাইব করেছেন তো? খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে পরবর্তী গল্পে। ততক্ষণ ভালো থাকবেন, ভালো রাখবেন। ধন্যবাদ।